কি হতে যাচ্ছে আগামীকালের নির্বাচনে? ৩০০ আসনের মধ্যে কোন দল বা জোট কত আসন পেতে যাচ্ছে? সুধী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাহিম মাসুর আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই পডকাস্ট অনুষ্ঠানটি আমরা গত কয়েকদিন ধরে করছি এবং প্রতিটি সিটে, এই ৬৪ জেলার ৬০০ সিটে আমরা সিট ধরে ধরে অ্যানালাইসিস করছি। আমাদের সাথে যারা উপস্থিত থাকেন বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, তারা এই প্রতিটি সিটের হিস্টোরিক ভোটিং ট্রেন্ড আমরা রিভিউ করি। যেই প্রার্থীরা আছেন, যারা মূল প্রার্থী, তাদের সম্পর্কে আমরা তাদের প্রোফাইল বা তাদের ব্যক্তিগত হিস্টোরি আমরা অ্যানালাইসিস করি। এক একজনের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আমরা নিয়ে কথা বলি এবং তারপরে আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা এক একজন প্রেডিক্ট করি। আমাদের সাথে যারা থাকেন 2 জন বা 3 জন, আমরা ইন্ডিভিজুয়ালি প্রেডিক্ট করি। তার উপর ভিত্তি করে একটা ওভারঅল প্রেডিকশন আমাদের অ্যাভারেজ করে আমাদের আপনাদের সামনে আমরা উপস্থাপন করি। তো আজকের এই সেশনে আমরা জানেন যে আজকের মধ্যে আমরা এই প্রেডিকশনটা শেষ করব ইলেকশনের আগেই, আজকে সন্ধ্যার মধ্যেই। আজকে এখন আমরা দুটো জেলা নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ, ঢাকার সাউথে। বাট তার আগে আমরা এখন পর্যন্ত যেই প্রেডিকশনটুকু আমরা করতে পেরেছি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি এবং তারপরে আমরা মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে চলে যাচ্ছি। আপনারা যদি দেখতে পান স্ক্রিনে 246টি আসন আমরা অলরেডি প্রেডিক্ট করেছি 56টি জেলায়। তো আমাদের আর মাত্র 7 থেকে 8টার মতো জেলা বাকি আছে ঢাকা এবং ঢাকার আশেপাশে। তো সেক্ষেত্রে যা সিচুয়েশন দাঁড়িয়েছে, প্রেডিকশনের যে সামেশন দাঁড়িয়েছে সেটা হচ্ছে 133টা বিএনপি এবং বিএনপি জোট সঙ্গীদের কাছে যাচ্ছে আমাদের প্রেডিকশন অনুযায়ী। আমাদের মধ্যে যে সবার প্রেডিকশন এক তা না, বাট আমরা মোটামুটি মেজরিটি প্রেডিকশন অনুযায়ী এটা কাজটা করছি, এই ওভারঅল প্রেডিকশন দিচ্ছি। এবং জামাত এবং এনসিপি জোট 79টা, জাতীয় পার্টি 4টা, ইসলামিক আন্দোলন 4টা এবং স্বতন্ত্র এবং অন্যান্য 25টা। এখন এই স্বতন্ত্রের মধ্যে আবার বলে রাখা ভালো যে একটা বড় অংশ বিএনপির বিদ্রোহী প্রার্থী। সো অতএব সেটা হয়তো আলটিমেটলি বিএনপির দিকেই সেটার পাল্লা বেশি থাকবে। তো সেটা হচ্ছে বর্তমানের আমাদের সোফার প্রেডিকশনের চিত্র আমরা আপনাদের তুলে ধরলাম। আমাদের এই আর মাত্র 8টার মতো জেলা বাকি আছে, তো সেই 8টা জেলা আমরা শেষ করব আজকের আগামী কয়েক ঘন্টার মধ্যে। তো শুরু করছি মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা নিয়ে। আপনারা জানেন মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ ঢাকার দক্ষিণে, মানিকগঞ্জ বোধহয় ঢাকার দক্ষিণে না, ঢাকার পূর্ব দিকে, মুন্সিগঞ্জ ঢাকার দক্ষিণ দিকে। সো এই প্রতিটা জেলাতেই 3টে করে আসন আছে। আমরা প্রথমেই মানিকগঞ্জ 3-এ চলে যাই। মানিকগঞ্জ 3টি জেলায় প্রথমটাতে চলে যাই, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা। এখানে বিএনপি প্রার্থী আছেন জিন্না কবির এবং জামাত প্রার্থী আবু বকর সিদ্দিকী। বিএনপির খুব বেশি বিদ্রোহী প্রার্থী থাকার কথা নেই, এখানে নেই। তো এখানে হয়তো জামাত এবং বিএনপির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এতে সাহেব, আপনি কি বলতে পারবেন যে মানে আগের ডাটা কি বলছে? এখানে সাধারণত মানিকগঞ্জে বিএনপি ডমিনেট করেছে। মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ দুটাই বিএনপির স্ট্রং এরিয়া। এখানে এই নির্বাচন করতেন খন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি প্রয়াত মহাসচিব, হয়তো বা ওনার কন্ট্রিবিউশন ছাড়া এই মুহূর্তে আমরা বিএনপি হিসেবে দল কোনো থাকতো না। উনি যেভাবে 111-এর সময় মানে বিএনপিকে ধরে রেখেছিলেন। তো এখানে ফাইট হবে জাস্ট স্ট্রেট 1-on-1 বিএনপি এবং জামাতের মধ্যে। এবং ডেফিনেটলি যেদিকে আওয়ামী লীগের ভোটটা যাবে সেখানে একটু সুবিধা হবে। আমি ওই দিক থেকে বিএনপিকে আগিয়ে রাখবো, কারণ এই জিন্না কবির হলো নাইমুর রহমান দুর্জয়ের সম্পর্কে মামা, যিনি এখানে আওয়ামী লীগের হয়ে 2বার এমপি ছিলেন। জি জি। সো আমার ধারণা ওই নেক্সাসে এখানে জিন্না কবির সাহেব আগিয়ে যাবেন।
ওকে, দিস ইজ ইন্টারেস্টিং পয়েন্ট। জ্যোতি? জি, আই এগ্রি। এখানে আপনার হিস্টোরিক্যালি এই জেলাগুলোতে বা এলাকাগুলোতে আপনার জামাতের বেস এত লো যে আপনি মানে আমরা যত স্ট্রং সুইং ওদেরকে ওখানে অ্যাড করি না কেন, ইট ডাজন্ট গেট টু স্ট্রাইকিং ডিস্টেন্স। এবং যেহেতু সেরকম মানে কোনো রেবেল ক্যান্ডিডেট হচ্ছে না বা আমরা শুনছি না, ইটস এ হেড টু হেড ফাইট। আওয়ামী লীগের সাথে একটা কানেকশন আছে, সো এখানে আমি সেফলি জিনা কবির সাহেবকে দেখছি। শিওর। আমরা যদি একটু দেখি মানিকগঞ্জের জাস্ট আগের নির্বাচনগুলিতে, যদি 2008-এ আওয়ামী লীগ জিতেছিল, যদিও বিএনপির 2008 সালের খন্দকার দেলোয়ার হোসেন প্রায় 38% ভোট পান। 2001-এ খন্দকার দেলোয়ার হোসেন প্রায় 56% ভোট পেয়ে উনি জিতেছিলেন। সো সিগনিফিকেন্ট মার্জিনে, প্রায় 17-18%, 16% মার্জিনে জিতেছিলেন। তো অতএব বিএনপির এই আসনটাতে যথেষ্ট স্ট্রং আছে। 91-এও তো বিএনপি জিতেছেন দেলোয়ার হোসেন সাহেব, এবং 96-এ যেখানে বিএনপি খুব খারাপ করেছিল সারা দেশে, সেখানেও কিন্তু খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির হয়ে জিতেছিলেন। এবং এই আসনে জামাতের 6%-এর মতো ভোট আছে, যেটা আমরা যদি দেখি যে 2091 সালে হিসাবে। তো এবার নিশ্চয়ই অনেক আরো বেশি ভোট পাবে, বাট হয়তো বিএনপি এখানে এগিয়ে থাকবে। তো আমি আপনাদের দুজনের সাথে একমত পোষণ করছি যে এখানে প্রেডিকশন অনুযায়ী আমারও প্রেডিকশন হচ্ছে বিএনপি জিতবে এই আসনে। আমরা যদি একটু মানিকগঞ্জের 2-এ চলে যাই। মানিকগঞ্জ 2-এ এটা হচ্ছে দৌলতপুর, সিংগাইর, হরিরামপুর ও মানিকগঞ্জ সদর উপজেলা। এখানে বিএনপির প্রার্থী মইনুল ইসলাম খান এবং জামাতের প্রার্থী জামাতের ক্যান্ডিডেট এখানে নেই। এখানে সালাউদ্দিন আহমেদ খেলাফত মজলিসের প্রার্থী ওনাকে দেওয়া হয়েছে। এতেশাম, আপনি শুরু করেন। মানিকগঞ্জ 1-এ যেরকম ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ 2-এ ছিলেন শামসুল ইসলাম, ওই বিএনপির লাস্ট সময়ে শিল্পমন্ত্রী ছিলেন। তার আগেও ক্যাবিনেটে ছিলেন, অত্যন্ত নামকরা। শামসুল ইসলাম বোধহয় মুন্সিগঞ্জে ছিলেন না নাকি, ইফ আই এম নট রং? এখানে বোধহয় হারুন রশিদ মুন্নুল সাহেব ছিলেন। উনি মানিকগঞ্জ 3-এ। আচ্ছা, তাহলে 91 সালে মুন্নু সাহেব বোধহয় এখানে করেছিলেন। এনিওয়ে, বলেন। সরি। হ্যাঁ, তো এবার ওনার ছেলে দাঁড়িয়েছে মাইনুল ইসলাম খান। আচ্ছা, মানে আপনার শামসুল ইসলামের সাহেবের ছেলে? জি, আচ্ছা, মাইনুল ইসলাম খান শান্ত। তো ওনাদের ধরেন একটা লম্বা ট্রেডিশন আছে। মাইনুল ইসলাম খানও এখানে আগে বিএনপির হয়ে নির্বাচন করেছেন 2018-তে, এবং যেহেতু এখানে জামাত নাই, আমার ধারণা উনি মানে কোন একটা কন্ট্রোভার্সি ছাড়াই জিতে আসবেন। আচ্ছা, এবং এখানে জামাতের ভোট আসলে অনেক কম। হিস্টোরিক্যালি 1-2% ভোট তারা কখনো পায়নি। তো এবং এখানে মানে নর্মালি অন্যান্য জায়গায় আমরা দেখি যে এরকম জায়গায় রেবেল ক্যান্ডিডেট থাকে। তো এখানে আমরা খুব বেশি রেবেল ক্যান্ডিডেট দেখি না, যেহেতু কারণ মেইন ক্যান্ডিডেট যদি খুব স্ট্রং থাকে, তখন আসলে রেবেল ক্যান্ডিডেট খুব বেশি হয়তো ইনভেস্ট করার মানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা কম। তো আমি আপনাদের সাথে একমত, বাট জ্যোতি, আপনার কথা, আপনার প্রেডিকশনটা দিয়ে দেন। না, আমিও একমত। এখানে আসলে মানে নতুন আর কিছু বলার নেই। আই এগ্রি, একমত। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে এই আসনের ক্ষেত্রে আমরা একটু ক্লোজ করছি। আর তারপরে যদি আমরা একটু মানিকগঞ্জ 3-এ যাই, এটাও সদর উপজেলার একাংশ। এবং আচ্ছা, মানিকগঞ্জ 3-এও জামাতের প্রার্থী নেই। এখানে মোহাম্মদ সাইদ নূর বাংলাদেশ খেলাফত মসজিদের প্রার্থী, এবং বিএনপির প্রার্থী হচ্ছেন আফরোজা খানম। উনি মোস্ট প্রবাবলি মুন্নু সাহেবের মেয়ে। আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা, এখানে উনি বোধহয় এমপি ছিলেন আগে। হারুন রশিদ মুন্নু সাহেব এমপি ছিলেন। এই 2001-এ ওনাকে ক্যাবিনেটে পোর্টফোলিও ছাড়া মানে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছিল। আমি যতদূর জানি ওনার 2 মেয়ে, আফরোজা খানম মৃতা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, আরেকজন হলেন ম্যারিড টু আমার দেশের মাহমুদুর রহমান। আচ্ছা, মাহমুদুর রহমান। হ্যাঁ, তো মাহমুদুর রহমান এই আফরোজা খানম মৃতার ব্রাদার ইন ল।
তো এখানে আফরোজা খানম মানে মুন্না সাহেবের পর থেকে উনি আসছেন পলিটিক্যাল ডিসেন্ডেন্ট হিসাবে বিএনপিতে, মানে অনেকদিন থেকে আছেন, বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য, এবং মানে খুব স্ট্রংলি এরিয়াতে সব জায়গায় যাচ্ছেন, মাইনরিটি কমিউনিটির সাথে ভালো মতো আউটরিচ করেছেন, এবং মানে আপনি প্রায় সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন যে লম্বা মিছিল যাচ্ছে, উনি মিছিলের সামনে দিয়ে যাচ্ছেন। এতে আমার মনে হয় এখানে উনি মানে সহজেই জিতে আসবেন। জি, আহ, আহ, ধন্যবাদ। জ্যোতি, আপনার কমেন্ট। আই এগ্রি উইথ অল অফ দ্যাট। এখানে আরেকটা জিনিস, আপনার মানিকগঞ্জ 2 এবং মানিকগঞ্জ 3 এই দুটো আসনে there is a uh, there is a there are villages and there are geographic areas that are minority heavy, হ্যাঁ, এবং they had used to vote for আওয়ামী লীগ in the past, কিন্তু অবভিয়াসলি আওয়ামী লীগ এবার ফিল্ডে নেই। সো সেখানে ওই ভোটগুলি পার্টিসিপেশন কতখানি হবে, দ্যাট উড বি অ্যান ইন্টারেস্টিং থিং টু সি। বাট ইন টার্মস অফ প্রেডিকশন টোটালি অ্যাগ্রি উইথ এতেশাম, যেটা বিএনপি সেফলি যেতে উচিত। শিওর, আমিও আপনাদের সাথে একমত। আমার কাছে মনে হয় যে মানিকগঞ্জ প্রবলি সবচেয়ে যেই কয়েকটা সেফ জায়গা আছে বিএনপির জন্য, যেখানে আসলে জামাত মানে যদি স্ট্রং থাকতো তাহলে জামাত নিজের প্রার্থী দিত, বাট দেখলাম 3টা আসনের মধ্যে 2টাতেই জামাত নিজের প্রার্থী দেয়নি। অতএব মানে জামাতের নিজস্ব কনফিডেন্সও মানিকগঞ্জে খুব বেশি থাকার কথা না। তো অতএব আর যেহেতু মাইনরিটি ভোট আছে, জামাত অফকোর্স মাইনরিটি ভোট নিয়ে কাজ করছে, বাট জামাতের যারা জোটসঙ্গী আছে ওনারা যে খুব বেশি মাইনরিটি ভোট নিয়ে কাজ করছে আমরা দেখিনি। তো সেই সবগুলি বিবেচনা করেই আমিও আপনাদের সাথে একমত, 3 আসনটাও মানে মানিকগঞ্জ 3ও বিএনপির দিকে যাবে। আর আফরোজা খানম নিজেও মানে পরিবারের তো একটা ইনফ্লুয়েন্স আছেই, নিজেও বিএনপির যথেষ্ট অর্গানাইজেশন ওয়াইজ স্ট্রং পজিশনে আছে। তো কোনো রেবেল ক্যান্ডিডেটও নেই। আমি সব বিষয়ে সব কিছু চিন্তা করে আমিও পেইড করছি এটাও যাবে বিএনপির দিকে। তো মানিকগঞ্জ 1, মানিকগঞ্জ 2 এবং মানিকগঞ্জ 3 আমাদের 3 জনের প্রেডিকশন আসলে 100% এক, এই 3টাই বিএনপির দিকে যাবে। আমরা যদি এখন মুন্সিগঞ্জ যে 3টা আসন সেটাখানে চলে আসি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আসন পডকাস্ট অনুষ্ঠানটি। আমার সাথে উপস্থিত আছেন আলোচনা করার জন্য, বিশ্লেষণ এবং প্রেডিকশন করার জন্য জ্যোতি রহমান। উনি অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কাউন্টার পয়েন্টের এডিটর এবং একজন অর্থনীতিবিদও। এতেশামুল হক রাজনৈতিক বিশ্লেষক এবং একজন আইনজীবী, উনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। তো আমরা এ পর্যায়ে মুন্সিগঞ্জে যে 3টি আসন আছে ঢাকার দক্ষিণে, সেই আসনগুলির দিকে আমরা একটু দেখব। মুন্সিগঞ্জ 1 দিয়ে আমরা শুরু করি। এখানে শ্রীনগর, সিরাজ খান উপজেলা, শ্রীনগর ও সিরাজ খান উপজেলা, ঢাকার থেকে খুব বেশি দূরে না। এখানে মোহাম্মদ আবদুল্লাহ আছেন, বিএনপি প্রার্থী, ফখরুদ্দিন রাজি জামাত প্রার্থী। এখানে মোস্ট প্রবলি এই আসনটা আমি শিওর না, এতেশাম বলতে পারবেন, যে নাজমুল হুদা সাহেব যিনি বিএনপির মন্ত্রী ছিলেন, উনি কি এই আসনে ছিলেন নাকি উনি ঢাকা 1 আসনে? মুন্সিগঞ্জ 1-এ ওনার চেয়েও বিখ্যাত ছিলেন এখানে ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই আসনে বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, এটা বি চৌধুরীর আসন। হ্যাঁ হ্যাঁ, বাট ওনারা তো ওনার বিকল্প পার্টি যেই অর্গানাইজেশনটা আছে, ওনারা বোধহয় এবার ইলেকশনে কোনো নমিনেশন দেয়নি, আমি দেখিনি আসলে কোনো ক্যান্ডিডেট। মাহিবি চৌধুরী ওনার ছেলে, সবসময় বোধহয় এই আসন থেকেই দাঁড়ায়। মাহিবি চৌধুরী আই থিংক ওয়াজ ডিসকোয়ালিফাইড। আমার যতদূর আমি জানি যে মাহি চৌধুরী ওয়াজ ডিসকোয়ালিফাইড ফর লোন ডিফল্ট। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এতেশাম আপনি বলেন এই আসনের সম্পর্কে। এই আসনে এই মানে চৌধুরী পরিবার সরে যাওয়ার পর থেকে বিএনপি ওইরকম খুব একটা স্ট্রং কাউকে মানে গড়ে তুলতে পারেনি। এক নির্বাচনে এক একজন দাঁড়িয়েছেন, এবং 2008-এ এখানে মানে অনেক দিন পরে আওয়ামী লীগ জিতেছিলেন সুকুমার রঞ্জন ঘোষ, যেটা মানে আনইমাজিনেবল ছিল অনেকদিন। তারপরে 3 ইলেকশনে ধরেন আওয়ামী লীগে জিতেছে। এখানে বিএনপির প্রার্থী যে খুব স্ট্রং তা না,
কিন্তু রেবেলরা কোনো মানে আমি মিডিয়াতে যা দেখলাম এখানেও রেবেল নাই, আছে, এখানেও রেবেল আছে, বাট খুব বেশি ইনফ্লুয়েন্স নাই আর কি। খুব বেশি ইনফ্লুয়েন্স নাই। জামাত মনে হয় পেতো এখানে 2% ভোট। কাজেই মানে আমি মানে ধরে নিচ্ছি যে অন্য কোনো উপায় নাই বিএনপি জিতবে। ওকে, জ্যোতি। হ্যাঁ, এখানে আপনার রেবেল যারা আছেন ইন্টারেস্টিং, যেরকম যে তারা আসলে বসে গেছেন, এবং হাউ বিএনপি না, ম্যানেজ দ্যাট আমার মনে হিয়ার হয় এন্ড নট। এখনো বোধহয় রেবেল আছে একজন, মোস্ট প্রবলি এখনো বোধহয় রেবেল আছে একজন। খুব একটা না, অ্যাক্টিভ আমি কোনো পাচ্ছি না আর কি, আচ্ছা, যে মানে হ্যাঁ, মানে আজকে হ্যাঁ আমি so, একটু কনটেক্সট দেই। আজকে আমি এই 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 অনুষ্ঠানে আসার আগে মানিকগঞ্জের সরি এই মুন্সিগঞ্জের একজনের সাথে, খুব সিনিয়র একজনের সাথে, যিনি মানে রাজনৈতিক পরিবার সাথে কথা হয়েছে আর কি। আমার সাথে উনি যেটা বললো যে মানিকগঞ্জে 3টি আসনেই রেবেল ক্যান্ডিডেট আছে বিএনপির, কিন্তু মানিকগঞ্জ 3 ছাড়া, ওটা নিয়ে আমরা কথা বলবো। সরি, মুন্সিগঞ্জের 3টি আসনে রেবেল আছে, মুন্সিগঞ্জের 3 আসনে রেবেল ছাড়া অন্য রেবেল গুলোর তেমন একটা ভূমিকা দেখা যায়নি। তো সেটা আমরা 3 নিয়ে একটু পরে কথা বলবো, বাট ভূমিকা দেখা যায় হ্যাঁ, না। আপনি পরে। জি, হ্যাঁ, হ্যাঁ, জি। সো যেহেতু দেখা যায়নি, সেহেতু আমিও ধরে নিচ্ছি আর কি এতেশামের সাথে যে আপনার এটা সেফলি বিএনপির ইয়ে হবে। এখানেও কিন্তু মাইনরিটি ভোটার আছে, এবং যেহেতু এখানে আচ্ছা, আপনার আমরা জানি যে আওয়ামী লীগের 2008-এ যিনি জিতেছিলেন, হি ইজ ফ্রম আ মাইনরিটি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড সো দ্যাট ইজ সামথিং ইন্টারেস্টিং টু নোট আর কি, যে আপনার মানে ওই পুরনো মানে ঢাকা জেলা, হিস্টোরিক্যালি ঢাকা জেলা ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি হাই মাইনরিটি, মানে পার্টিশনের আগে তাদের অনেকেই এখনো রয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আমিও আপনাদের সাথে একমত এক্ষেত্রে, যেহেতু কোনো রেবেল ক্যান্ডিডেট নেই এবং এখানে জামাতের হিস্টোরিক কোনো বেস তেমন একটা নেই। যদিও যেহেতু ঢাকার খুব আশেপাশে, এবং যদি ঢাকায় আমরা দেখেছি যে জামাতের এক ধরনের সার্জ হয়তো অন্য জায়গা থেকে বেশি হয়েছে আফটার 5th অগাস্ট, তো সেই একটা ইম্প্যাক্ট যে এখানে আসবে না তা না, কারণ এটা অলমোস্ট কাইন্ড অফ ঢাকার একেবারেই পাশে। তো সেই অর্থে আমি মনে করি জামাত ভোট পাবে অনেক এখানে, বাট মোস্ট প্রবলি নট এনাফ যেটাতে আসলে বিএনপির সিঙ্গেল ক্যান্ডিডেটকে মানে কম্পিটিশনে ফেলতে পারে। তো আমিও আপনাদের সাথে একমত যে এখানে এই আসনটাও বিএনপি পাবে। আমরা যদি একটু পরেরটাতে যাই, মুন্সিগঞ্জ 2 লৌহজং টঙ্গিপাড়া উপজেলা, এখানে বিএনপির প্রার্থী আব্দুল সালাম আজাদ, এবং জামাতে এখানে এনসিপি একজন প্রার্থীকে দিয়েছেন মাজিদুল ইসলাম। তো জামাত নিজের প্রার্থী দেয়নি, ওটা অর্থ হচ্ছে যে জামাতে খুব স্ট্রং ক্যান্ডিডেট নাই এখানে। এখানেও বিএনপির রেবেল ক্যান্ডিডেট আছে, কিন্তু তিনিও যে খুব বেশি ভিজিবল সেটা মনে হচ্ছে না। তো এতেশাম। মুন্সিগঞ্জ 2টা সাধারণত এখানে দাঁড়াতেন বিএনপির প্রাক্তন প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, হ্যাঁ, এবং ওনাকে ওনার পরিবারের ফ্যামিলি দেওয়া হয়নি, এটা একটা ব্যাপার। উনাকে অ্যাকচুয়ালি অরিজিনালি এই ইলেকশনে উনাকেই দেওয়া হচ্ছিল। উনার শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে আচ্ছা, যায়, সেই জন্য নভেম্বরে ওনারা বিএনপি চেঞ্জ করে এই একজন লোকাল লিডারকে দিয়েছে, আবুল কালাম আজাদ। আমি ধারণা করছি সিনহা পরিবারের অন্য কেউ হয়তো ভাবে রেডি ছিল না রান করার জন্য। তো আচ্ছা। আবার যেহেতু সিনহা সাহেব মানে সিনহা পরিবারের পেয়েছিলেন, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, সিনহা পরিবার থেকে বোধহয় সবসময় বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেই ওনাদের বোধহয় সাপোর্ট ছিল হিস্টোরিক্যালি। তো এই যার কথা আপনি বলছেন উনি বিএনপি, বাট ওনার বোধহয় আরেক ভাই আওয়ামী লীগ, যেমন উনি বোধহয় ক্রিকেট বোর্ডেরও বেশ সিনিয়র পজিশনে ছিলেন, ইফ আই এম নট রং। আচ্ছা, এটা আমি ভেরিফাই করতে পারবো না, কিন্তু আচ্ছা, আমাকে দেখতে হবে। কিন্তু এই কনটেক্সটে মানে উনি যেহেতু প্রথমে দাঁড়ানোর কথা ছিল এখানে, মানে অতটা রেবেল কেউ স্ট্রং দাঁড়ায়নি। কাজেই তারপর বিএনপি যাকে দিয়েছে আবুল কালাম আজাদ সাহেব, আমার ধারণা মানে উনি অনেকটা সিনহা সাহেবের জন্যই এবার জিতে আসছেন খুব একটা ঝামেলা ছাড়া। আবার এখানে জামাতও ওকে, কাউকে দেয়নি, সিনহা সাহেবের এগেনস্ট এনসিপি দিয়েছে। ওকে, হ্যাঁ, তা আমারও মনে হচ্ছে যে সেই দিকেই যাবে হয়তো, বাট যদি আপনার কমেন্ট যদি শুনতে নো, আই পাচ্ছেন। এগ্রি হ্যাঁ, যে এটা আসলে আচ্ছা, আপনার
জি, আমি শুনতে পাচ্ছি এবং বলছি যে আই এগ্রি উইথ এহতেশাম। নতুন করে কিছু অ্যাড করার কিছু নেই। আপনার সিনহা ফ্যামিলির ব্লেসিংস আছে ওনার দিকে, সো হি শুড উইন কমফোর্টেবলি। ওকে ওকে, তাহলে আমরা এরপরে একটু যাই 3-এ। তো একটু আগে যেটা বলছিলাম আমি যে এখানে একজন স্ট্রং ক্যান্ডিডেট আছেন, রেবেল ক্যান্ডিডেট বিএনপির মোহাম্মদ মহিউদ্দিন। উনি যথেষ্ট পরিমাণ কম্পিটিশন করছেন কামরুজ্জামান সাহেবের সাথে এবং একেবারেই নেক টু নেক। এবং আমি একটু আগে যেটা বললাম, যার সাথে কথা হয়েছিল, উনি নিজেই মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি পরিবারের সাথে উনি সম্পর্কিত। ওনার বাবাও এমপি ছিলেন এই আসনে এক সময়। তো উনি বললেন যে এত মানে এত ফাইটিং হবে যে এখনো ভেরি ডিফিকাল্ট, বাট মানে there is possibility that the rebel candidate might actually win. তো এটা এই কনটেক্সটটা দিয়ে আমি আপনাদের কাছে যাচ্ছি এহতেশাম। হ্যাঁ, এখানে আসলেই মানে এই মহিউদ্দিন সাহেব যিনি এই বিএনপির অ্যাকচুয়ালি কেন্দ্রীয় এই সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন কামরুজ্জামান রতন। আর মহিউদ্দিন সাহেব এখানে অনেক দিনের এমপি আব্দুল হাই ওনার মানে সাথে ক্লোজলি কাজ করেছেন। তো এবার কামরুজ্জামান রতনকে দেওয়া হয়েছে অফিসিয়াল ক্যান্ডিডেট, কিন্তু উনি মহিউদ্দিন সাহেবকে ম্যানেজ করতে পারেননি। এবং আমার ধারণা লাস্ট 48 আওয়ার্সে এখানে মানে গোলাগালি হয়েছে, মানে মানুষজন ইনজুর্ড হয়েছে, আমি জানি না মারা গেছে নাকি। তো যখন শেষ পর্যন্ত এসেও এই অবস্থা এবং রেবেল ক্যান্ডিডেটের একটা ভালো এরিয়াতে, আমি এখানে রেবেল ক্যান্ডিডেটকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি? আই এগ্রি। এখানে ইন্টারেস্টিংলি যে এখানে আপনার জামাত কোনো ক্যান্ডিডেট দেয়নি। আমরা তো মোটামুটি একটা মানে অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আর কি আমরা বা স্ট্র্যাটেজিক্যালি আমরা বা মেথোডোলজিক্যালি অ্যাজিউম করে নিয়েছি যে আপনার যদি সদর উপজেলাতে জুলাই আন্দোলনে যেহেতু আপনার একটা মানে যে কোনো জেলায় যেখানে আপনার সদর উপজেলাগুলিতে আমরা ধরে নিয়েছি যে জুলাই আন্দোলনের একটা এফেক্ট ঘটে ইয়াং জেনারেশন জেনজির উপরে পড়তে পারে, এবং সেই জন্য আমরা আপনার মানে জামাত বা এনসিপির ক্যান্ডিডেটদেরকে একটা অ্যাডিশনাল প্রিমিয়াম দিয়েছি, অন্য অনেকগুলো জেলাতেই আমরা করেছি। এখন ওই প্রিমিয়ামটা আপনার এখানে তো আপনার মানে জামাত অ্যালায়েন্স পাবে না, কারণ হচ্ছে যে এখানে আপনার বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর মানে মজলিস হচ্ছে তাদের ক্যান্ডিডেট। উনি ওইভাবে ঠিক জুলাই সেন্টিমেন্টকে কতখানি ক্যাপচার করতে পারবে আই ডাউট, গিভেন দ্যাট যে এখানে আপনার বিএনপি এবং একজন রেবেল ক্যান্ডিডেট মানে হেড টু হেড ফাইট হচ্ছে এবং সেই ফাইটটা আসলে ভায়োলেন্ট ক্ল্যাশেস হচ্ছে। এখানে যদি জামাতের একজন ক্যান্ডিডেট থাকতো বা এনসিপির ক্যান্ডিডেট থাকতো তারা হয়তো বেটার ক্যাপচার করতে পারতো আপনার ওই মানে অপরচুনিটিটা, কিন্তু আমার মনে হয় না যে সেটা হবে খেলাফত মজলিসের ক্যান্ডিডেট দিয়ে সেটা হবে। সো আমি এখানে এই স্ট্রং রেবেল ক্যান্ডিডেটকেই দিচ্ছি। ওকে, আমিও আপনাদের সাথে এই ক্ষেত্রে একমত। ফাইটটা দুজনের মধ্যে হচ্ছে, বাট আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, একটু আগে আমরা এহতেশামের সাথে কথা বলছিলাম আমি, যে এবার যে আসলে ভায়োলেন্সগুলি হচ্ছে মানে উইচ ইজ গুড দ্যাট আমাদের ভায়োলেন্সের নাম্বার মানে অনেক কম। মানে যদি আমি পুরো কান্ট্রি ধরি 300 আসনের মধ্যে এখনো ওই লেভেলের ফ্যাটাল ব্যাপার, মানে যেটা 2-3 মাস আগে হয়েছিল ইলেকশন ভায়োলেন্সের যে লোকে মারা যেত অনেকে, সেটা অনেক কম এখন কম হয়েছে গত 2-3 দিনে। বাট আবার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভায়োলেন্স যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু আবার দেখা যাচ্ছে যে বিএনপির মানে ইনফাইটিংদের মধ্যেই ভায়োলেন্সটা বেশি হচ্ছে বিএনপি অ্যান্ড জামাত, উইচ ইজ এ মানে ইন এ সেন্স একদিক থেকে মানে বড় দুইটি দল একজন একজনকে মারামারি করছে না, ওটা একদিক থেকে একটু রিঅ্যাসুরিং। বাট এটা আসলে আরেকটা ব্যাপার যে বিএনপির মধ্যেই যে হচ্ছে সেটা দ্যাট মিনস ইন্টেন্সিটি অফ ফাইট, মানে কম্পিটিশন যে কতটুক, সেটা একটা ব্যাপার। তো আমার কাছে মনে হয় সেই জায়গাটাতে বোঝাই যাচ্ছে যে রেবেল ক্যান্ডিডেট উনি একেবারেই মানে হালকা হবে না আর কি, ভেরি স্ট্রং ক্যান্ডিডেট। তো আমিও এই ক্ষেত্রে যেহেতু কিছু ফিল্ড ইনফরমেশন আমার কাছে এসেছে, তা আমিও এই ক্ষেত্রে আপনাদের সাথে একমত হয়ে রেবেল ক্যান্ডিডেটকে এগিয়ে রাখছি। তো আমরা যদি বলি যে
মুন্সিগঞ্জের যে 3টি আসন, প্রথম 1টা এবং 2টা আমরা 3জনই বিএনপিকে এগিয়ে রাখলাম। মুন্সিগঞ্জ 3 আমরা 3জনই বিএনপি যে রেবেল ক্যান্ডিডেট মহিউদ্দিন সাহেব ওনাকে এগিয়ে রাখছি। আর যেটা মানিকগঞ্জে 3জনই আমরা বিএনপিকেই আমরা এগিয়ে রাখছি। তো সুধী দর্শক মন্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, লাইভ দেখছেন সামনের বাংলাদেশ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। আমরা আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা মোস্ট প্রবাবলি আর 5টা জেলা আমাদের বাকি আছে। আমরা কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা, গাজীপুর এগুলি নিয়ে আমরা আলোচনা করব। বাট আমরা একটু দেখে নেই আমাদের সোফার এই মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ এই 2টা জেলা আমরা প্রেডিক্ট করার পরে আমাদের সিচুয়েশন যা দাঁড়াচ্ছে, আমরা 58টি জেলা অলরেডি কভার করেছি, 252টি আসন আমরা কভার করেছি। আপনারা জানেন একটা আসনে একজন প্রার্থী মারা যাওয়াতে সেই আসন স্থগিত আছে। তো 299টা আসন আসলে আগামীকাল নির্বাচন হবে। তো আপনারা দেখছেন, ম্যাপেও দেখছেন যে জায়গাগুলো আসলে লাল, সবুজ বা নীল, সেগুলো অলরেডি এই আসন যেই পার্টিগুলো প্রেডিক্ট করছে, মানে আমরা প্রেডিক্ট করছি সেটা দিয়ে এসেছে। আমি যদি একটু যদি বলি, যদিও আপনি একটু বা এদের সময় আপনি একটু বলতে পারেন, মানে একটা কিন্তু প্যাটার্ন কিন্তু আমরা অলরেডি দেখছি যে বাংলাদেশের মানে এই সাউথ, মানে একটা দক্ষিণের এবং পশ্চিমাংশে এবং একবার উত্তরাংশে যতটুকু জামাত পাচ্ছে বা জামাত অ্যালায়েন্স পাচ্ছে এটা ওই জায়গাটাতে। আর মিডল অংশটাতে যদি বলি, মিডল অংশে দেখা যাচ্ছে যে আইদার বিএনপি জিতছে, যেহেতু লাল বলছি, এবং বিএনপি স্বতন্ত্র, এবং মিডলে প্রচুর স্বতন্ত্র আছে। তো এটার সম্পর্কে যদি আপনি কি এখন কমেন্ট করবেন খুব কুইকলি? জি, দিস ইজ আপনার কনসিস্টেন্ট ওয়ে। আমরা যদি এখন অন্য একটা ম্যাপ দিতাম, যে জামাত যেগুলি আপনার হিস্টোরিক্যাল ম্যাপ, সেই ম্যাপটাও মোটামুটি এরকমই হতো, যে আপনার যে এই দক্ষিণ বাংলায়, নর্থ বেঙ্গলে, এক্সেপ্ট আমি একটা এক্সেপশন ছাড়া সেটাতে আসছি, কিন্তু আপনার রাজশাহী বিভাগের বর্ডার এলাকাতে, যশোর, কুষ্টিয়া, ওদিকে বর্ডার এলাকাতে, দক্ষিণ বাংলায় আপনার মোটামুটি অনেকখানি, আবার পূর্ব দিকেও আপনি দেখবেন যে আপনার মানে ত্রিপুরার কাছে যে বর্ডারটা, তো সেটা সিলেটের, মানে সিলেট ডিভিশনের একটু অংশ, আপনার কুমিল্লার একটু অংশ, হ্যাঁ, এগুলিতে আপনার জামাত স্ট্রঙ্গার। আমরা যদি খালি জামাতের হিস্টোরিক্যাল প্যাটার্নও দেখি যে সব থেকে স্ট্রং কোথায় ছিল, এই জায়গাগুলোই আমরা পাবো। ডিফারেন্সটা যেটা হয়েছে এবার, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলে, মানে একদম ফার নর্থে, রংপুর বিভাগে। ওই জায়গাগুলি হিস্টোরিক্যালি, মানে আমরা যদি 90s-এর ডাটা দেখি, ওই জায়গাগুলি ছিল সব জাতীয় পার্টি। এবং আমরা যারা আর কি গত 1 বছর ধরে মানে আপনার ডিভিশনাল পোলিং ডাটা নিয়ে কাজ করেছি, বা বিভিন্ন লোকাল লেভেলে কথাবার্তা বলেছি, বা ফিল্ড লেভেল সার্ভেগুলির সাথে ফলো করেছি এন্ড সো অন, তাদের কারোর কাছে আসলে এই জিনিসগুলি খুব একটা আপনার মানে সারপ্রাইজিং হওয়ার কথা না। যদিও এটা হয়তো আপনার, আমি জানি না, মানে সোশ্যাল মিডিয়া দেখলে তো মনে, মানে পিপল ডোন্ট ফলো আর কি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নিউয়ান্সড ডিসকাশন সাধারণত আসে না, লোকাল লেভেলের আসে না। কিন্তু লোকাল লেভেল যারা জানেন বা যারা ফলো করেছেন, তাদের কাছে কিন্তু এই ম্যাপটা শকিং কিছু না এখন। ভেরি মাচ কনসিস্টেন্ট। এতে সময় আপনি কি বলবেন এই ব্যাপারে? আমরা তারপর নতুন আরেকটা জেলায় কভার করতে যাব। আমি জাস্ট মানে ম্যাপটা দেখে একটু দুঃখ পাচ্ছি যে বিএনপি যদি স্বতন্ত্রদের ব্যাপারে একটু মানে শক্তভাবে এবং আরেকটু বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করতো, মানে বিএনপি অলরেডি এখন 150 পার হয়ে যেত। তো দেখা যাক সামনে কি অবস্থা হয়। ওকে, সো আমরা অবশ্যই জাস্ট টু নোট যে এরকম, যে এটা পিওরলি আমাদের গেস ওয়ার্ক, আমাদের আর কি, এটা তো আসল নির্বাচন কাউন্ট হচ্ছে না। কিন্তু আপনারা যারা দেখছেন এটাতে যে এক্সাইটমেন্ট ফিল করছেন, 24 ঘন্টা পরে মনে করেন যে কত বেশি এক্সাইটমেন্ট হবে যখন আসল রেজাল্ট আসবে। অ্যাবসলিউটলি। তাহলে আমরা এই সেশনটা এখানে শেষ করছি। আমরা, আপনারা জানেন আমাদের বড় কয়েকটা জেলা, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া এখন বাকি আছে, এবং গাজীপুর, এবং সবচেয়ে বড় কথা ঢাকা আমরা সবার শেষে করব। তো সেগুলিতে আপনারা
অংশ নেবেন, দেখবেন। সেই অনুরোধ করে এই সেশনটা এখানে শেষ করছি। আমরা 5-10 মিনিট পরে আমাদের আবার লাইভ সেশনটা শুরু হবে। ধন্যবাদ।